আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ২৫ সালের ১৩ই নভেম্বর পত্রিকার পাতার বড় শিরোনাম ছিল গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। কথাটি বলেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২০২৬ সালের ১৩ই জানুয়ারি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়। একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, বিএনপি হ্যাঁ বা না ভোটের ফ্যাকড়ায় থাকবে না। যদিও এর মধ্যে দলটির তৃণমূল পর্যায়ে অনেকে না ভোটের পক্ষে প্রচার চালানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, কিন্তু এর মধ্যে আকস্মিক অবস্থান পাল্টালেন তারেক রহমান। ২৩শে জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় প্রথমবারের মতো গণভোটে হ্যায়ের পক্ষে ভোট চান তিনি। তারেক রহমানের এমন নতুন অবস্থানের পরদিনই টিপ্পনী কাটেন জামাত ইসলামের আমির, বলেন জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। প্রশ্ন হলো, হঠাৎ এমন কি ধাক্কা খেলো যে ধাক্কা তারেক রহমান হুট করে উন্মুক্ত জনসভায় হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেন? এই প্রশ্ন তৈরি হয়েছে খোদ দলটির ভেতরেই। আবার তারেক রহমান এমন সময় হাতে ভোট দিতে বললেন যেদিন নির্বাচন কমিশনের হুঙ্কারে অধ্যাপক ইউনূস আর আলী রিয়াজদের অবস্থা কোণঠাসা হয়ে পড়ে। তাহলে কি ডক্টর ইউনূস ও তার বাহিনীকে রক্ষা করতেই তারেক রহমানের এমন অবস্থান, নাকি এর পেছনে আছে অন্য কোনো রহস্য? জানতে চলুন। সংস্কারের নামে বহু নাটকের পর যখন আলী রিয়াজের ঐকমত্য কমিশন জুলাই সনদ চূড়ান্ত করে, তখন বিএনপি ছিল নাখোশ। দলটির শীর্ষ পর্যায়ের নেতারা কোনো ধরনের রাগ ঢাক না রেখে তখন বলেছিলেন, ঐকমত্য কমিশন জুলাই সনদের নামে প্রতারণা করেছে। দলটির মহাসচিব বলেছিলেন, বিএনপি নোট অফ ডিসেন্ট লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি ছিল সনদে, তা বাদ দেওয়া হয়েছে এবং তাতে তারা বিস্মিত। বিশ্লেষকরা মনে করেন, স্পষ্টতই বিএনপিকে হাইকোর্ট দেখানোর পরও শুধু নির্বাচনের আশায় দলটি জুলাই সনদে স্বাক্ষর করে এবং জুলাই সনদ স্বাক্ষরের ব্যাপারে বিএনপির বেশি আগ্রহ ছিল। এই জুলাই সনদের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে অনেকটা ভিন্ন প্রেক্ষাপটে। এবারে প্রথম কোনো সাধারণ নির্বাচনের সঙ্গে পৃথক ব্যালটে হচ্ছে গণভোট। জুলাই জাতীয় সনদের সংবিধান সংক্রান্ত সুপারিশকে আইনি ভিত্তি দেওয়া নিয়ে এই গণভোট। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নিজেদের পছন্দসই দলগুলোকে নিয়ে জুলাই সনদ করেছে, আবার সেই দলগুলো নোট অফ ডিসেন্ট গুলো সরকার পাত্তাই দেয়নি। তা সত্ত্বেও সরকারের চেষ্টা হলো এটা নিশ্চিত করা তারাই দুনিয়ার সেরা সংস্কার করেছে। সরকারের সাথে তাদের দুই মিত্র জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি দলের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ পক্ষের প্রচার শুরু করে। তবে আনুষ্ঠানিক প্রচারে ৩০শে জানুয়ারির আগ পর্যন্ত বিএনপির শীর্ষ নেতৃত্ব গণভোট নিয়ে বক্তব্য দেয়নি। উল্টো বিএনপির তৃণমূলের কিছু জায়গায় না ভোটের পক্ষে প্রচার দেখা গেছে। যদিও দলের কিছু কিছু নীতি নির্ধারক জানিয়েছিলেন দলটির অবস্থান হ্যাঁ ভোটের পক্ষে, এমনকি দলের শীর্ষ নেতারাও গণভোটের প্রচারণায় কেন যাচ্ছেন না তা পরিষ্কার করেছেন। ১২ই ফেব্রুয়ারি ঠাকুরগাঁয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণভোট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেছিলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয়, জনগণের দায়িত্ব ভোট দেওয়া। তারা হ্যাঁ বা না যেটা ঠিক করবেন সেটাই হবে। গণভোটের বিরুদ্ধে এর চেয়ে বড় বক্তব্যটি দিয়েছিলেন খোদ দলটির চেয়ারপারসন তারেক রহমানই। ১৩ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন তারেক রহমান। সেদিন তিনি বলেছিলেন, এই সময় গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য পাওয়া এবং পেঁয়াজের সংরক্ষণাগার স্থাপন কৃষকদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেছিলেন, আলু চাষ করে আলু চাষিরা এবার প্রায় ৩,০০০ কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। অপরদিকে আমরা দেখি দুই একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গিয়ে কথিত গণভোট যদি করতে হয়, রাষ্ট্রকে প্রায় সম পরিমাণ টাকা গচ্চা দিতে হবে। এমন পরিস্থিতিতে লোকসানের মুখোমুখি এসব আলু চাষের কাছে এই সময়ে গণভোটের চেয়ে মনে হয় আলুর ন্যায্য মূল্য পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু মাত্র ১.৫ মাসের মধ্যে তারেক রহমান হঠাৎ করে নিজের অবস্থান পাল্টান। গত ৩০শে জানুয়ারি রংপুরে নির্বাচনী জনসভায় তারেক রহমান নির্বাচনের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সংস্কার পক্ষে গণভোটে হ্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, জুলাই সনদকে সম্মান করতে হবে, সেজন্য ধানের শীষ যেমন সিল মারার পাশাপাশি হ্যায়ের পক্ষে রায় দেওয়ার অনুরোধ জানান তিনি। তারেক রহমানের এমন আকস্মিক প্রচারে বিষয়টি নিয়ে বিএনপির ভিতরে ও বাইরে ব্যাপক আলোচনা হয়। জামাত ও এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে প্রথম দিন থেকে প্রচার শুরু করেছিল। ২২শে জানুয়ারি থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়। সেদিন সিলেটে নির্বাচনী প্রচার শুরু করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটের জনসভা শেষে সড়কপথে ঢাকায় ফেরার সময় আরো ৬টি নির্বাচনী জনসভা করেন তিনি।
এসব সভায় বিএনপির পক্ষ থেকে গণভোটের বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি বলে জানা গেছে। এরপরেও তিনি দেশব্যাপী যেসব প্রচার সভা করেছিলেন ৩০শে জানুয়ারির আগে কোনোটি হ্যাঁ বা না এর পক্ষে কোনো কথা বলেননি। অন্যদিকে ২২শে জানুয়ারি রাজধানীর মিরপুরে জামাত ও এনসিপি নেতৃত্বাধীন জোট নির্বাচনী জনসভা করে। সেখানে নেতারা জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ ভোট দিতেও জনগণকে অনুরোধ করেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারের জন্য ২৩৮টি আসনে দলীয় প্রতিনিধি ঘোষণা করেছে এনসিপি। প্রশ্ন উঠেছে, তারেক রহমান হঠাৎ করে নির্বাচনী জনসভায় হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেন কেন, যেখানে দলটির সিনিয়র নেতারা স্পষ্টতই গণভোট নিয়ে কৌশলী হওয়ার চেষ্টায় ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমান যেদিন হ্যাঁ এর পক্ষে ভোট চেয়েছেন তার আগের মুহূর্তগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই গণভোটে হ্যাঁকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে সরকার নিজে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের দিয়ে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়েছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকার এবং এর অংশীজনরা এই গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দেওয়ার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক প্রচারণা চালাতে আইনের ভুল ব্যাখ্যা দিতেও পিছু পা হয়নি। তা নিয়ে রাজনৈতিক মহল এবং নাগরিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। বিপত্তি বাধে নির্বাচন কমিশনের একটি চিঠিতে ২৯শে জানুয়ারি তারা সরকারকে দেওয়া চিঠিতে দিয়েছে মহাহংকার। ওই চিঠিতে নির্বাচন কমিশন বলছে, হ্যাঁ বা না এর পক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রচার চালানোর কোনো সুযোগ নেই। যদি চালায় সেটি হবে দণ্ডনীয় অপরাধ। নির্বাচন কমিশনের চিঠি সরকারের অবস্থানকে নড়বড়ে করে দেয়। সরকারের কর্তা ব্যক্তিদের মধ্যে ভয় ঢুকেছে। রোববার আদালত খুললে সরকার এমন বেআইনি কাজ নিয়ে রিট দায়ের হতে পারে। আর এই আইনি কাজে বিএনপিপন্থী আইনজীবীদের থাকার আশঙ্কা করছে সরকার। সরকার ও বিএনপির একাধিক সূত্র বলছে, অধ্যাপক আলী রিয়াজ সহ সরকার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তি নির্বাচন কমিশন থেকে চিঠি পাওয়ার পর বিষয়টি সামাল দিতে রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করে। মিত্র কয়েকটি দলের সুপারিশ ছিল, বিএনপিকে হ্যাঁ ভোটের পক্ষে নামাতে না পারলে সরকারের মিশন হ্যাঁ ভোট বেচতে যাবে। সেক্ষেত্রে বড় ধরনের কারচুপি ছাড়া হ্যাঁ জয়ের কোনো আশাই দেখেন না সরকারের মিত্ররা। কারণ এরই মধ্যে জাতীয় পার্টি ও বামপন্থী দলগুলো প্রকাশ্যে ঘোষণা দিয়ে না ভোটের পক্ষে নেমেছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও ভোটের মাঠে একটি বড় শক্তি হলো আওয়ামী লীগের ভোট ব্যাংক। নো ভোট নো ভোটের প্রচারে নেমেছে দলটি। তারপরও দলটির সমর্থক যারা ভোট দিতে যাবে বা যেতে বাধ্য হবে তারা না ভোট দেওয়ার সম্ভাবনা বেশি। এমন পরিস্থিতিতে বিএনপির তৃণমূলে না ভোটের প্রচার পর হ্যাঁ ভোটের প্রচার নিয়ে সরকার ও নির্বাচন কমিশন মুখোমুখি অবস্থানে নেমে যাওয়ায় সরকারের চোখে শস্য ফুল দেখতে পায়। প্রশ্ন হলো যে তারেক রহমানের কাছে গণভোটের চেয়ে আলুর দাম বেশি গুরুত্বপূর্ণ ছিল, তার মুখে হঠাৎ হ্যাঁ ভোটের পক্ষে কথা শোনা গেল কেন? বিএনপির সিনিয়র দুজন নেতা মনে করেন বিষয়টি সহজেই বোঝা যায় যদি আপনি গত 18 মাসে তারেক রহমানের সিদ্ধান্তগুলো দেখেন। নির্বাচনের জন্য তারেক রহমান সরকারের বহু সিদ্ধান্ত মেনে নিয়েছেন, যেগুলো প্রথমে বিএনপি বিরোধিতা করেছিল। এমনকি দেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মব সন্ত্রাসের বিরুদ্ধে তারেক রহমানকে কখনোই সরকারের বিরোধিতা করতে দেখা যায়নি। সূত্রগুলো বলছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে বিএনপিকে বলা হয়েছে সরকার অন্য দুই মিত্র হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্যে প্রচার চালালেও বিএনপি এই বিষয়ে নিশ্চুপ আছে। এমনকি কোথাও কোথাও বিরোধিতা করছে। আর তাতে মানুষের কাছে বার্তা যাচ্ছে বিএনপি না ভোটের পক্ষে কিংবা গণভোটের পক্ষে নাই। সরকার এমন বক্তব্যে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সব রাজনৈতিক দলগুলো যদি সংস্কার প্রস্তাব নিয়ে একমত হয় তাহলে গণভোটের প্রয়োজন কি? তবে সরকার উচ্চ পর্যায় থেকে বিএনপিকে জানানো হয় বিএনপি হ্যাঁ ভোটের পক্ষে না নামলে অন্য দুই মিত্র নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নিতে পারে। এমন হুমকিতে ক্ষমতায় যাওয়ার জন্য একটি নির্বাচনের আশায় সরকারের বহু অনৈতিক ও বেআইনি প্রস্তাব এরই মধ্যে মেনে নেওয়া তারেক রহমান পড়েন বিপাকে। সরকার যে তারেক রহমানকে একটি ধাক্কা দিয়েছেন সেটি আবার কৌশলে বলেও ফেলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। ৩১শে জানুয়ারি কেরানীগঞ্জে শাক্তা উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় তিনি বলেন, জাতির ধাক্কা খেয়ে এখন কেউ কেউ হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। পরিষ্কারভাবে বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, জুলাই সংস্কার প্রস্তাবগুলো যাবে, গণভোট হবে। তারা বলে যে গণভোট আবার কিসের? এতদিন চালাচালি করে এখন যখন জনগণ জবাব চাচ্ছে তখন তারা গতকাল থেকে একটু একটু বলা শুরু করেছে। আসলে এরই বলে ছালার নাম বাবাজি। এ জাতি যারা ধাক্কা দেয় তাদের ছেড়ে দেয় না। বিএনপির সূত্রগুলো বলছে, যে ধাক্কাতেই তারেক রহমান হ্যাঁ ভোটের পক্ষে কথা বলুক না কেন, বিষয়টি নিয়ে দলের সিনিয়র নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ নির্বাচনী প্রচারের শুরু থেকে দলটির নীতি নির্ধারকদের সিদ্ধান্ত ছিল জুলাই শরৎ নিয়ে গণভোটের প্রশ্নে কোনো
নোট অফ ডিসেন্ট রাখা হয়নি। এ কারণে দলের ভেতরে হতাশা তৈরি হয়। তাই গণভোটকে অগ্রাধিকার তালিকার একেবারে নিচের দিকে রাখার পরিকল্পনা নিয়েছিল দলটি। বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য বলেছেন, দল যদি হ্যাঁ ভোটকে সমর্থন করে তাহলে জনগণ এবং প্রতিদ্বন্দ্বীরা তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কারণ তাদের নিজস্ব দাবি গণভোটের প্রশ্নে প্রতিফলিত হয়নি। আর যদি তারা না ভোটের জন্য প্রচারণা চালায় তাহলে এটি হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালানোর অন্যান্য দলের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এই পরিস্থিতিতে দলটি প্রাথমিকভাবে ঠিক করেছিল গণভোটে কোন দিকে ভোট দিতে হবে এ নিয়ে সমর্থকদের কোনো নির্দেশনাই দেবে না। দলটির সূত্রগুলো বলছে, দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার আসন সহ কমপক্ষে 100টি আসন আছে যেখানে বিএনপি প্রার্থীদের জিততে হলে আওয়ামী লীগের ভোট দরকার। আওয়ামী লীগ গণভোটের বিরুদ্ধে হওয়ায় এসব আসনের প্রার্থীরা এখন তারেক রহমানের বক্তব্যের পর ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়ে যাবেন। দলের স্থায়ী কমিটির একজন সদস্য বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে অবস্থান নিয়ে দলে কেউ কথা বলবেন এটা অসম্ভব, কিন্তু তারেক রহমান আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হচ্ছে কি হচ্ছে না এরকম একটি নিশ্চয়তা কিংবা অনিশ্চয়তার মাঝামাঝি সময়ে এসে নতুন করে আরো একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে নতুন তত্ত্বাবধায়ক সরকারই নাকি আসছে এবং সেই সরকারের অধীনেই এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি কতটা গুঞ্জন, কতটা গুজব, কিভাবে এটি ছড়ালো সে বিষয়ে আমি আসছি। যদি 12ই ফেব্রুয়ারির নির্বাচনটি সত্যিই অনুষ্ঠিত হয়, নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন হবে। আমাদের নোবেল বিজয়ী অধ্যাপক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষ্য অনুযায়ী নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন। কেমন, কোন দিক থেকে? অন্যান্য বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের মতন একটি দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া থেকে পুরো দলকে বাদ রেখে দেশের কোটি কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার মাধ্যমে এটি ঐতিহাসিক নির্বাচন। ভোটারদের এই নির্বাচনে আসতে বাধ্য করা বিভিন্ন ভয়ভীতির মাধ্যমে, না এলে তাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত করে পরবর্তীতে তুমুল শাস্তির মুখোমুখি করা হবে, এমন একটি আশঙ্কা অনেকের মাঝে কাজ করছে এবং এই বিষয়টি তো আল জাজিরার প্রতিবেদনেই উঠে এসেছে। একই সঙ্গে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট, সেদিক থেকেও এটি নিঃসন্দেহে ঐতিহাসিক নির্বাচন এবং সেই গণভোটে আবার সরকারি কর্মকর্তাদেরকে জনগণের করের টাকা খরচের মাধ্যমে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় বাধ্য করা। এই নির্বাচনের পরে এই সরকার আরো 6 মাস কন্টিনিউ করবে কিনা, তার মধ্যে দিয়ে আরো কি কি ডিজাইন আসে সেসব নিয়ে মানুষের মধ্যে তুমুল একটা শঙ্কা, অনেক ধরনের প্রশ্ন। একটা অনিরপেক্ষ অন্তর্বর্তী সরকার কিভাবে তুমুলভাবে নিরপেক্ষহীনভাবে কাজ, মানে নিরপেক্ষহীনতার সঙ্গে কাজ করা, এসবের দিক থেকে অবশ্যই এই নির্বাচনটি হবে একটি ঐতিহাসিক নির্বাচন এবং একই সঙ্গে নির্বাচনের নির্ধারিত তারিখের 11 দিন আগে, মাত্র 11 দিন আগেও মানুষের মধ্যে শঙ্কা জাগে যে এই নির্বাচন হচ্ছে কিনা, হলে কিভাবে হচ্ছে। এই যখন অবস্থা, নিঃসন্দেহে এটি ঐতিহাসিক নির্বাচন। এবার বলি যে এসবের মাঝে নতুন করে একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে ইউনূস সরকার আর থাকছে না, তত্ত্বাবধায়ক সরকার আসছে, সেই সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার যদি সত্যিই আসে তাহলে সেই নির্বাচনটি কবে, কিভাবে হবে সেসব বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে কেউ কেউ বলছেন যে এটি দেশের অথবা দেশের বাইরের কোনো বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন। আমরা জানি না। এটা তো সত্য কথা যে এমন আলোচনা তো গত দীর্ঘদিন ধরে আছেই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলে বা চরম অবনতি ঘটানোর মাধ্যমে নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র থাকতে পারে, অথবা একেবারে শেষ মুহূর্তে জামাত নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে বা নির্বাচন বয়কট করতে পারে যদি কিনা দেখে যে তারা কোনো ধরনের সুবিধা করতে পারছে না, ক্ষমতা আসছে না, ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটানো যাচ্ছে না। এরকম তো আলোচনা আছেই মানুষের মুখে মুখে। এখন শোনা যাচ্ছে যে শুধু জামাত নির্বাচন বয়কট করার বিষয়টি নয়, বিএনপিও নির্বাচন বয়কট করতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো ছড়িয়ে পড়েছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থার কথিত প্রতিবেদন হিসেবে বলা হচ্ছে যে ফেব্রুয়ারি 7-8 তারিখের দিকেই বিএনপি নির্বাচন বয়কট করতে পারে। ইউনূস সরকারের অধীনে কোনো ধরনের নির্বাচনে
বিএনপি অংশগ্রহণ করবে না, যদি তেমনটি ঘটে তাহলে তো আর কোনো উপায় নেই। এবং বিএনপি যদি ধারণা করে যে এই সরকার, যেহেতু অনেকেই বলেন যে কোনোভাবে চাই জামাত এবং এনসিপি ক্ষমতায় নিয়ে আসতে, তার কিছুটা সিমটম তো মানুষ পেয়েছেই। গত কয়েকদিন আগে আন্তর্জাতিক প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনের মাধ্যমে সেখানে বলা হয়েছে বা একটি অডিও প্রকাশ করা হয়েছে, মার্কিন দূতাবাসের একজন মার্কিন কূটনীতিক তিনি স্পষ্ট বলেছেন যে জামাতকে ক্ষমতায় দেখতে চায় যুক্তরাষ্ট্র। এটি তো আর কারোর অজানা নয় এই রিপোর্টটির বিষয়ে। এবং এটিও আমরা জানি যে এই ধরনের মানসিকতা ভারতের অন্যতম একটি বাংলা দৈনিক এই সময়ে আরো মাস 3 থেকে 3.5 মাস আগে একই ধরনের রিপোর্ট বেরিয়েছিল। সেখানে অডিও রেকর্ডের কথা বলা হয়নি, তবে মার্কিন এক কূটনীতিকের দৃষ্টিতে তারা জামাতকে ক্ষমতায় চায় 5টি কারণে, সেখানে কারণগুলো উল্লেখ করা হয়েছিল। যাই হোক, এখন কথিত ওই প্রতিবেদনে বলা হচ্ছে, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানানভাবে ছড়িয়েছে, বলা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে 10-11 তারিখের মধ্যে নতুন তত্ত্বাবধায়ক সরকার শপথ নেবে, ইউনূস সরকারের বিদায় ঘণ্টা তার আগেই বেজে যাবে এবং নির্বাচন কবে অনুষ্ঠিত হবে? নির্বাচনটি অনুষ্ঠিত হবে আগামী 30শে জুন। সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং ভারতীয় সাংবাদিকরাও তো জানিয়েছেন যে এখনো আওয়ামী লীগকে অংশগ্রহণ বিষয়ে ভারত নানানভাবে কৌশল অবলম্বন করে যাচ্ছে। তাদের বক্তব্য হচ্ছে ভারতে এই ধরনের তৎপরতা বা যে কোনো দেশের তৎপরতা বা কূটনৈতিক তৎপরতা কোনোটি ওপেন চলে, কোনোটি গোপনে চলে। এটা তো সত্য কথা। শুরু থেকেই তো বলে আসছি যে ইউনূস সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এখনো। এটা স্পষ্ট আমার বক্তব্য, আমি মনে করি। এবং কথাও আমি বলে আসছিলাম যে বিএনপির উচিত যে একটা নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার হোক বা তত্ত্বাবধায়ক সরকার হোক, সেই সরকারের দাবি করা এবং তার অধীনে নির্বাচনে যাওয়া। এবং বিএনপি বারবার ফাঁদে পা ফেলতে যাচ্ছে কিনা, ফাঁদে পড়ছে কিনা, এই প্রশ্নটা শুধু আমার না, অসংখ্য মানুষের, অসংখ্য সুহৃদ সম্পন্ন মানুষের। তোর বিএনপি কেন এই সরকারের অধীনে নির্বাচন চাচ্ছিল? যে নতুন তত্ত্বাবধায়ক হবে, আবার কে আসবে না আসবে, মাঝখান থেকে কি হয়, সেটি ভাবতে গিয়ে যদি তার আম ছাড়া দুটিই যায়, তাহলে বিএনপি তখন আর কি করবে? যদি সত্যি সত্যি বুঝতে পারে যে নির্বাচনে কিছু ঘটতে যাচ্ছে। ওয়াশিংটন পোস্টের এই খবরটি তো একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় যে ইলেকশন হলেও সেখানে ইঞ্জিনিয়ারিং ঘটবে কিনা। এখন তত্ত্বাবধায়ক কিভাবে ফিরে আসতে পারে? এটিও আগে আপনাদেরকে বলেছি যে সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা তো অটোমেটিক্যালি সংবিধানে সংযোজিত হয়েছে। এখন এটি কবে থেকে কার্যকর হবে সেটি ছিল প্রশ্ন। কার প্রশ্ন ছিল? প্রধান বিচারপতির। তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ এ সংক্রান্ত রিটের শুনানির সময় বলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তবে কবে থেকে তা কার্যকর হবে, এই প্রশ্নটি তিনি করেছিলেন। তত্ত্বাবধায়ক ফিরে আনার বিষয়ে যে রায়, সে রায়ে কিন্তু বলা হয়নি যে কবে থেকে হবে। চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা কার্যকর হবে এমন একটি নির্দেশনা বা পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল, কিন্তু রায় নয়। তো তত্ত্বাবধায়কও সংবিধানে সন্নিবেশিত বা সংযোজিত হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন সবাই মিলে নির্বাচনের স্টেক হোল্ডারদের অধিকাংশ যদি মনে করে যে না, তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, তাহলে তো কোনো বাধা থাকে না। এবং ওই যে বলছিলাম যে শেষ মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানোর মাধ্যমে অথবা শেষ পর্যায়ে গিয়ে জামাত নির্বাচন বয়কট করতে পারে, এমন একটি পরিস্থিতিতে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে না, সেটি দিল্লির সাউথ ব্লকও মনে করে। এমন একটি বিষয় ভারতের কোনো গণমাধ্যমে কিন্তু এসেছিল, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে। আমরা জানি না যে এটি